আমার চোখের সামনে অদৃশ্য কোনো শক্তি নিজের স্ত্রীকে ধর্ষণ করছে আর অত্যাচার করছে। আমি কিছুই করতে পারছি না। আমি শুধু দেখছি মিমের অত্যাচারিত হওয়া মুখটা কিভাবে কাকুতি মিনতি করছে নিজেকে বাঁচানোর জন্য। এই কষ্ট হয়তো একটুও সহ্য করতে পারছে না। প্রায় 1 ঘন্টা পরে মেয়েটা হু হু করে কেঁদে উঠলো। তার শরীর নড়াচড়া কমে গেছে। বুঝলাম হয়তো অদৃশ্য শক্তিটা চলে গেছে। আমি নিজে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি ঘরের আলো জ্বালালাম। মিম আমার দিকে তাকিয়ে বলে ওঠে, জানোয়ার কোথাকার, এতটা খারাপ আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি আমাকে এভাবে অত্যাচার কেন করছেন? তাসনিমের গলায় নখের আঁচড়ের দাগ স্পষ্ট। আমি তাসনিমকে কি বলবো নিজেই বুঝতে পারছি না। আর এই মাঝরাতে যদি প্রমাণ করতে চায় আমি না অন্য কেউ তোমার সাথে এমন করেছে, তাহলেও হয়তো ভয় পেয়ে যাবে বা আমাকে বিশ্বাস করবে না। আমি তাসনিমকে বললাম, ঠিক আছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, এরকমটা আর কখনো হবে না। পরের দিন আমি আর অফিসে গেলাম না। সারাদিন মিমকে সময় দিলাম, মানে তার আশেপাশে থাকলাম, কারণ তার সাথে চোখ মিলিয়ে কথা বলতে আমার লজ্জাবোধ হচ্ছে। এরপর রাত হলো। আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতে আমি ঘুমাবো না, পাহারা দেব, যাতে কোনো খারাপ কিছু আমার স্ত্রীকে কিছু করতে না পারে। রাত তখন প্রায় 12:30 বাজে। আমার স্ত্রী এখনো ঘুমাতে আসেনি। হঠাৎ লোডশেডিং এ ঘর অন্ধকার হয়ে গেল। আমি দ্রুত মোমবাতি জ্বালাতে বিছানা থেকে নামতে কেউ একজন মোমবাতি জ্বালিয়ে আমার মুখের সামনে ধরে ফু দিয়ে নিভিয়ে দিল। মনে করেছে হয়তো তাসনিম। আমি বললাম, নেভালে কেন? কোনো উত্তর এলো না। আমি অন্ধকারে আমার স্ত্রীর নাম ধরে ডাকতে ডাকতে কোনো রকমে বেরোলাম। সামনের রুমে এসে একটা মোমবাতি জ্বালালাম। দেখলাম আমার স্ত্রী মিম সামনের দিকে তাকিয়ে সোজা চলে যাচ্ছে। আমি তাকে ডাকলাম কিন্তু শুনলো না, তাই তার পিছু নিলাম। সে মায়ের ঘরে ঢুকে গেল। আমি যখন মায়ের ঘরে গিয়ে ঢুকলাম, দেখলাম বিছানা আমার মা একা শুয়ে আছে। তিনি আমাকে দেখে বললেন, যা তোর ঘরে যা, বৌমা একা আছে। আমি অবাক হয়ে ভাবলাম, এইমাত্র মিমকে এই ঘরে ঢুকতে দেখেছি, মেয়েটা কোথায় গেল? মা আবারও বলল, দাঁড়িয়ে আছিস কেন, ঘরে যা, এত ভাবিস না। তাই আমার মনের ভুল ভেবে নিজের ঘরে চলে গেলাম। আমি রুমে গিয়ে দেখলাম বিছানায় শুয়ে আছে আমার মা আর তার পাশে আমার স্ত্রী। আমি অবাক হয়ে ভাবলাম, মা এখানে কিভাবে এলো? আমাকে দেখে বলে উঠলো, রাত হয়েছে, সকালে অফিস আছে, না ঘুমিয়ে ঘোরাফেরা করছিস কেন? মা আবারও বলল, আমি দেখলাম বৌমা একা শুয়ে আছে, তাই আমি ওর পাশে শুয়েছিলাম। মিম ঘুমিয়ে আছে মৃত লাশের মতো, তাই আর ওকে ডাকলাম না। আমি আবারও ভয় পেয়ে গেলাম। মা আর মিম যদি একসাথেই থাকে, তাহলে আমি কার সাথে কথা বলে এলাম? আমি পাথর হয়ে গেলাম। একটা শব্দ বলার মতো শক্তি আমার নেই। আমি কিছুতেই ভেবে পাচ্ছি না একটু আগে মায়ের ঘরে আমি কার সাথে কথা বললাম। আমি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। ঘড়িতে রাত 3টা বাজার শব্দ হলে আমি আস্তে আস্তে চোখ মেললাম। আমি শুয়ে আছি আমার ঘরে আর আমার পায়ের কাছে বসে আছে আমার স্ত্রী মিম। আপনি কি আমাকে মেরে ফেলতে বিয়ে করেছেন? তখন কারেন্ট চলে গেল। কোনো কথা ছাড়া আমার গায়ে হাত তুলেছেন, আমার সাথে হিংস্র পশুর মতো জোর করে ওসব করলেন। মেয়েটা কাঁদছে। মিমের কষ্ট আমি সহ্য করতে পারলাম না। সান্ত্বনা দিতে তার গায়ে হাত দিতে মনে হলো বরফে হাত দিয়েছি। এত ঠান্ডা হয়ে আছে তার শরীর। আর আমাকে কেউ একজন ধাক্কা দিল পেছন থেকে, আর আমি হুড়মুড়িয়ে ঘরের বাইরে পড়ে গেলাম। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। তারপর আমি শুনতে পাচ্ছি ভেতরে আমার স্ত্রী মিমের আর্তনাদ। বিছানায় পৈশাচিক অত্যাচার হচ্ছে তার উপর। কখন ভোর হয়েছে জানি না। গুনগুন কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাই ফ্লোর থেকে উঠে ঘরে ঢুকলাম। মেয়েটা বিছানায় হাঁটু জড়িয়ে ধরে কান্না করছে। আমি তাকে কিছু বলার আগেই সে আমাকে বলল, আসলে আমারই ভুল হয়েছে, আপনাকে প্রথমেই সবকিছু বলা উচিত ছিল। কোন ভুলের কথা বলছো তুমি? এই ঘটনা তখনের, যখন আমি ইন্টারে পড়তাম আর আমার পরিবার থাকতো চট্টগ্রামে। কি হয়েছিল সেখানে আমাকে খুলে বলো। শুনবেন? শুনুন তাহলে। সেদিন মিমকে পড়াতে এসেছিল তার স্যার আকিজ। তার বাবা মা তাকে এতটাই বিশ্বাস করতো যে সে বাসায় থাকা অবস্থায় তারা বিভিন্ন কাজ থাকলে বাইরে যেত। বাসায় কেউ নেই সেটা জানতো আকিজ, তাই সে মিমকে জোর করে জড়িয়ে ধরে। স্যার, আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? সব কথা কি আর মুখে বলতে হয়? এতদিনও তুমি বুঝলে না আমি তোমাকে কত ভালোবাসি? তোমার নরম শরীরটা পাওয়ার জন্য আমার মনটা কেমন যেন করে। নিজেই বলেছেন আমার শরীরটা পাওয়ার জন্য কেমন যেন করছে আপনার মন, আর সেটাকে আপনি ভালোবাসা বলছেন? সত্যিকারের ভালোবাসায় শরীর মাধ্যম হয় বটে, তবে মূল উদ্দেশ্য হতে পারে না। আপনার কুমতলব আপনার চোখেই প্রকাশ পাচ্ছে। তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। প্লিজ একবার কাছে আসো। তারপর বারবার জোরাজুরি করাতে উপায় না দেখে মিম একটা ফুলদানি নিয়ে আঘাত করে আকিজের মাথায়। সে কল্পনাও করেনি আকিজ এভাবে সাথে সাথে মারা যাবে। রাতে বিছানায় হাঁটু জড়িয়ে বসে কান্না করছে মিম। ছোট বোন রশনি বলল, তোমার লোকজনদের সাথে কথা হয়েছে? আপুর ভবিষ্যৎ তুমি নষ্ট হতে দিও না। বডি তো নিয়ে গেছে, বেয়ারিশ লাশ হিসেবে দেখিয়ে দেবে। তাছাড়া আমি যাদের সাথে কথা বলা সবার সাথে কথা বলেছি। মেয়েটা যেহেতু আমারও টেনশন হচ্ছে। তারপর মেয়ের কাছে
গিয়ে আদর করে মিমের বাবা বললেন, আমি পুলিশ প্রশাসনের সবাইকে দরকার হলে কিনে নেব, তারপরও তোর কোনো ক্ষতি হতে দেব না। তারপর কি হয়েছিল, বাবা পুলিশের উচ্চ পর্যায়ে লোকজনদের সাথে ভালো পরিচয় ছিল বলে সে যাত্রায় আমি বেঁচে গেলাম। বলতে পারেন বাবা টাকা ছিটিয়ে আমাকে রক্ষা করেছেন। কিন্তু তারপর থেকে প্রতি রাতে আমি ঘুমাতে পারতাম না, মনে হতো কেউ যেন আমাকে ছুঁতে চাইছে বারবার। তারপর বাবা আমার জীবনে আশীর্বাদের মতো, তার গলায় একটা তাবিজ আছে, তাই বাবা, বোন আর আমি একসাথে ঘুমাতাম বলে সেই তাবিজের শক্তিতে হয়তো আমার আর কোনো সমস্যা হয়নি। মিমের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমার শ্বশুর গত মাসে মারা গেছেন। এখন কি উপায়ে আমি আমার স্ত্রীকে রক্ষা করব কিছুই মাথায় আসছে না। রাতে যজ্ঞে বসে মন্ত্র জপতে থাকা ভোলাতান্ত্রিক হঠাৎ চোখ মেলে বলল, মেয়েটা বড্ড অসহায়, মেয়েটা বড্ড অসহায়, এই বিপদে মেয়েটাকে আর দেখতে পারছি না, আজকে ওকে বন্দি করব আমি। তারপর আবারও মন্ত্র জপতে লাগলো। এদিকে বেডরুমে পায়চারি করছি আমি, আমার স্ত্রী বসে আছে বিছানায়, আবারও লোডশেডিং। অন্ধকার ঘরে আমার স্ত্রীকে আবারও সে অদৃশ্য শক্তি ছিঁড়ে খেতে আসবে, তাই আমি ছুটে গিয়ে ওর পাশে বসে হাত চেপে ধরলাম। মেয়েটা ভয়ে কুকড়ে গেছে, হঠাৎ কে যেন ওর অন্য হাত ধরে টানছে। আমি ধরে রাখতে সর্বশক্তি প্রয়োগ করেও যেন ব্যর্থ হচ্ছে। মনে মনে বললাম, আমি আজকেও আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। তখনই ঘরে এলো একটা তান্ত্রিক। আমার স্ত্রীর মাথায় হাত দিতে সে ঠান্ডা হয়ে আমার বাহুতে ঢলে পড়লো। তিনি একটা কাচের বোতলের মুখ খুলে মন্ত্র পড়তে শুরু করলেন। সাথে সাথে কি যেন ঢুকে গেল বোতলে। তিনি মুখ বন্ধ করে বলল, আর কোনো ভয় নেই, তোরা সুখে সংসার কর। তিনি আবারও উধাও হয়ে গেলেন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। গল্পটি রচনায় অভি, চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় আলমগীর। ধন্যবাদ।